নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার টাকার দাম এতটা পরিমাণে পড়লো, সেটা সত্যি ভারতবর্ষের আত্মসম্মান পড়লো নাকি টাকার দাম পড়লো, সেই নিয়ে আমাদের সন্দিহান হতে হয়। তার কারণ 94 টাকা সমান $1। এখন যে মুহূর্তে আমরা খবর করছি সেই সময় এই মুহূর্তে টাকার দাম 94.05 টাকা, অর্থাৎ $1 সমান ভারতবর্ষের 94 টাকা। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী 2014 সালের আগে কি বলতেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে ভারতবর্ষের টাকার দাম পড়ছে না, ভারতবর্ষের আত্মসম্মান আত্মগরিমা পড়ে যাচ্ছে। একবার শুনুন তো সেদিন প্রধানমন্ত্রী কি বলেছিলেন 2014 সালের আগে। তারপর এই নিয়ে আসছে বিস্তারিত ব্যাখ্যা যে আর কোন কোন সেক্টরে ঠিক কি কি অবস্থা এই মুহূর্তে ভারতবর্ষের। अब आज देखिए आप, रुपये की कीमत जिस तेजी से गिर रही है, और कभी कभी तो लगता है कि दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है। किसकी आबरू तेजी से गिरती चली जा रही है, कौन आगे जा रहा है, इसकी कंपटीशन चल रही है। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর সেদিনকার বক্তব্য, এবং আজকে টাকার দাম আপনারা দেখতেই পাচ্ছেন যে 94.05 টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এবং $1 সমান যখন এই অবস্থা চলছে, আপনারা বলতেই পারেন যে এতে দেশের প্রধানমন্ত্রীর কি করার আছে। যদি এখন দেশের প্রধানমন্ত্রীর কিছু না করার থেকে থাকে, তাহলে 2014 সালের আগে কিভাবে দেশের প্রধানমন্ত্রীর এই সম্বন্ধে কিছু করার ছিল তৎকালীন সময় কংগ্রেসের প্রধানমন্ত্রী? এই প্রশ্ন তো উঠবেই। তার সঙ্গে আপনাদের সামনে আরো কিছু প্রশ্ন আমরা রাখি। এখন এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম যেভাবে বাড়তির দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে টাকার দাম কমবে, এইটাই রেশিও। যারা ইকোনমিক্সের ছাত্র রয়েছেন বা যারা এই বিষয়টা জানেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে সামগ্রিকভাবে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যেভাবে বাড়ছে, ব্যারেল প্রতি প্রায় $110 ছাড়িয়ে গিয়েছে, সেটা যত বাড়বে ভারতবর্ষের টাকার দাম পড়বেই। এখানে কারোরই কিছু করার থাকে না। কিন্তু 2014 সালের আগে যেহেতু কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে গিয়ে, কোণঠাসা করতে গিয়ে দেশের তৎকালীন সময় গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করছেন, তাই আজকে এই প্রশ্ন ওঠেই যে কিভাবে 60-62 টাকায় ছেড়ে যাওয়া $1 সমান 60-62 টাকায় ছেড়ে গিয়েছিল কংগ্রেস ইউপিএ গভর্নমেন্ট 2, সেটা আজকে 94 টাকায় পৌঁছলো, এবং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিস তারা কেউ কিচ্ছু বলছেন না। শুধু কি তাই অবস্থা? শেয়ার বাজারে ধস যেভাবে নেমেছে এবং তার সঙ্গে ভারতবর্ষ থেকে সমস্ত ইনভেস্টমেন্ট যেভাবে চলে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে চিন্তা তৈরি করে। আপনাদের জানাই এই মুহূর্তে শেয়ার বাজারে যে ধসটা নেমেছে, সেই ধসটার পরিমাণটা হচ্ছে $13 ট্রিলিয়ন। $13 ট্রিলিয়ন এই মুহূর্তে ভারতবর্ষের শেয়ার বাজারে সম্পূর্ণ নষ্ট হয়েছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা ফরেন ইনভেস্টমেন্ট, ভারতবর্ষের শেয়ার মার্কেটের অন্যতম একটা ভিত্তি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। বাইরের ইনভেস্টররা ভারতবর্ষের শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট এখন তুলে নিতে সবাই সচেষ্ট হচ্ছেন, এবং যে যেখান থেকে পাচ্ছেন, যতটা পাচ্ছেন তাদের ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছেন। এবং সেই টাকাটা এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিতে কত হয়েছে গিয়ে শুনবেন। এই মুহূর্তে 93.7 হাজার কোটি টাকা ভারতবর্ষের যে শেয়ার মার্কেটের মোট আয়তনটা, সেখান থেকে বেরিয়ে গিয়েছে এই যুদ্ধ লাগার কারণে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন ইতিমধ্যেই যে প্রিমিয়াম যে পেট্রোল আপনারা হয়তো বাইকে বা কখনো গাড়িতে ভরান, সেই প্রিমিয়াম পেট্রোল পার লিটার 2 টাকা করে তার দাম বেড়েছে। এবং তার সঙ্গে যারা ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, সেটার দাম 22 টাকা প্রতি লিটার বেড়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, নর্মাল ডিজেলটা নয়। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনি যদি ভেবে থাকেন এইসবের তো প্রভাব আমাদের কোনো উপর পড়বে না, অর্থাৎ সাধারণ মানুষের জীবনে পড়বে না, তাহলে আপনাদের একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে এমন খবর উঠে আসছে যেটা কিন্তু অবশ্যই ভাবনার মতন। তার কারণটা হচ্ছে, এখন খবর উঠে আসছে গুজরাট থেকে এবং রাজস্থানের বিভিন্ন শহর অঞ্চল থেকে, সেখান থেকে মানুষজন, পরিযায়ী শ্রমিক যারা, তারা আবারও তাদের গ্রামে রিভার্স করে চলে যাচ্ছেন, অর্থাৎ রিভার্স পলায়ন এই বিষয়টাকে বলা হয়। একে তো পলায়ন জিনিসটা এমনি খারাপ, পরিযায়ী শ্রমিক সেখানে যেখানকার বাসিন্দা সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়া কাজের সন্ধানে, এটা এমনিই খারাপ জিনিস। কিন্তু
সেই রিভার্স পলায়ন তার কোনো ভিত্তি থাকে না, তার কারণ একটা সংকট দেখা দেয়, তখন তারা সরাসরি আবার ফেরত চলে আসেন, কিন্তু কোনো কিছু ভিত্তি না করেই চলে আসেন। এমন তো নয় যে যারা গুজরাটের শহর থেকে গ্রামের দিকে ফিরে যাচ্ছেন সেখানে গ্রামে তাদের জন্য কোনো কাজ রয়েছে। কেন ফিরে যাচ্ছেন তারা? তার কারণ তারা বিভিন্ন জায়গায় কর্মী হিসেবে কাজ করতেন, বিভিন্ন মার্বেল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কাজ করতেন গুজরাটের বড় বড় ইন্ডাস্ট্রিতে। তো সেখানে তারা এখন খেতে পাচ্ছেন না, 2-3 দিনে একবার করে ভাত খাচ্ছেন তারা গ্যাসের সংকটের জন্য। এবং গুজরাট হোক কিংবা রাজস্থান হোক কিংবা যে কোনো স্মার্ট সিটিতে এই যে উনুন জ্বালিয়ে রান্না করা, সেই ক্ষেত্রে পুলিশ বা আশেপাশের লোকজন তাদেরকে সম্পূর্ণ কমপ্লেন করছেন। সুতরাং এই জায়গা থেকে তারা আর এই মুহূর্তে সংসার নিয়ে থাকতে পারছেন না। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের যে গ্রামগুলো সেগুলোর উপর এই মুহূর্তে ইকোনমিক্যালি কতটা ঠিক চাপ পড়তে চলেছে। তার কারণ তারা যে চলে যাচ্ছেন তারা তো গ্রামে আলাদাভাবে তাদের কোনো সংস্থান নেই, তাহলে তারা সেখানে গিয়ে করবেনটা কি, এই প্রশ্নটাও তো এই মুহূর্তে ওঠে। এবং আপনাদেরকে জানাই এই সামগ্রিকভাবে যেভাবে ভারতবর্ষের শেয়ার মার্কেটটা ধস নামলো এবং তার সঙ্গে এই যে টাকার যে দাম এতটা পড়ে গেল, 94 টাকা পেরিয়ে গেল, আপনারা কি মনে করেন এই টাকার দাম কি আবারও কখনো 80 টাকা হবে, আবারও কখনো 85 টাকা হবে? এই টাকার পরিমাণ কিন্তু একবার যখন পড়তে শুরু করে সেটা শুধুমাত্র বাড়তির দিকে যেতে পারে, অর্থাৎ এর পরবর্তীতে $1 সমান 100 টাকা হতে পারে, 110 টাকা হতে পারে। এটা আর কখনোই 90 টাকা হওয়ার খুব একটা সম্ভাবনা কিন্তু নেই। তেমনই ইতিহাস বলছে যে টাকা একবার পড়ে যায় সেটা আর ফেরত আসার খুব একটা সম্ভাবনা থাকে না। এই সামগ্রিক ঘটনা কিন্তু একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং সেটাই এই মুহূর্তে মোদী সরকার তার পক্ষে দাঁড়িয়ে কি বলবে আমরা জানি না, অন্ধভক্তরা কি বলবে আমরা জানি না। তবে অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের যেখানে অবস্থানটা এই যুদ্ধের পরিস্থিতিতে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং যেভাবে শেয়ার মার্কেটে ধস নামছে, যেভাবে একটার পর একটা মার্কেট সম্পূর্ণ কোলাপস করছে, একটার পর একটা মার্কেট বলতে সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, সেগুলো গ্যাসের অভাবে যেভাবে কোলাপস করছে তাতে কিন্তু বহু চাকরি চলে যেতে পারে। যেমন সুইগি জোম্যাটো থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ডেলিভারি সেকশন গুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, কারণ গ্যাসের অভাবে মানুষ চালাতে পারছে না। সরকার কি করেছিল, গ্যাসের সংকটটাকে যাতে বাড়তি না হয়, গ্যাসের সংকট যাতে বৃদ্ধি না পায়, তাই জন্য ডোমেস্টিক গ্যাসটাকে তারা অ্যালাউ করে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্যাসটাকে বন্ধ করে রেখেছিল, এখনো সেটা বন্ধ করা আছে। এবং তার ফলে কি হচ্ছে, বড় বড় হোটেল থেকে শুরু করে বড় বড় ক্যাফেটেরিয়া সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। এবং বন্ধ না হলে তারা এই মুহূর্তে তাদের যে স্টাফ তাদেরকে তো বসিয়ে বসিয়ে টাকা দেবে না, এই বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা সম্পূর্ণ তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। এবং সেটা যদি হতে থাকে, উৎপাদন যদি না হয়, খাবার যদি তৈরি না করতে পারে হোটেল থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি বয়রা কি ডেলিভারি করবেন? সুইগি জোম্যাটো তো ডেলিভারি অ্যাপ, ফুড অ্যাপ এগুলো, তো সেক্ষেত্রে তাদের চাকরি থাকবে কিভাবে? সুতরাং আপনারা বুঝতে পারছেন যে একটার সঙ্গে আরেকটা কিভাবে একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং বাজারে এই মুহূর্তে শেয়ার মার্কেট যেভাবে ধস পড়ছে তাতে কিন্তু অবশ্যই কোম্পানিগুলো বড় সড়ো একটা লসের মুখ দেখতে চলেছে ভারতবর্ষে। সেই ক্ষেত্রে বড় বড় চাকরি কিন্তু চলে যেতে পারে, তেমন কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের এবং ইকোনমিস্টদের। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।